বিকেলবেলা আমি ইফতারের আয়োজন করছি। এই সময়েই আমার মেজ চাচা শ্বশুরের মেয়ে বিথি এলো। এসে খানিক সময় দাঁড়িয়ে থেকে বলল, তুমি দিন দিন সুন্দরী হচ্ছ ভাবি, তোমায় দেখে হিংসে হয়। আমি হাসলাম, বললাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোকে নিয়ে তো পাড়ার সব ছেলেদের কাড়াকাড়ি। বিথি বলল, ধুর, কি সব যে বলো তুমি। এরপর আর কথা হয়নি। বিথি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এর আধা ঘন্টা পর সে আবার এলো। এসে বলল, ভাইয়া কোথায়? আমি বললাম, কোন ভাইয়া? বিথি বিরক্তি নিয়ে বলল, তোমার জামাই ভাইয়া। আমি হাসলাম, বললাম, অফিসে? ইফতারের আগে আসবে। বিথি বলল, ও আচ্ছা, যাই আমি। আমি বললাম, ইফতার করে যা বিথি। থাক, গল্প করি। বিথি বলল, না ভাবি, যাই, বলে চলে গেল। এরপর সামনের 2-3 দিন এলো না। আমি 2-3 বার ডাকলাম, তবুও এলো না। ভাবলাম রাগ করলো কিনা কে জানে। সে এলো 4র্থ দিন। তার হাতে একটা ফাইল, ফাইলের ভেতর কাগজ। ওখান থেকে একটা কাগজ বের করে আমায় দেখিয়ে বলল, এটা কিসের কাগজ জানো? আমি বললাম, কিসের? বিথি বলল, বিয়ের। আমি বললাম, কার বিয়ের? বিথি বলল, আমার। আমার বিয়ের। আমি অবাক হলাম, ভীষণ রকম অবাক হলাম। বললাম, রোজার দিনে এসো ফাজলামো রাখো তো, তোর বিয়ে আর আমরা কেউ জানি না? ঢং। বিথি বলল, সত্যি ভাবি, আমি বিয়ে করে ফেলেছি, গোপনে করেছি, কেউ কিচ্ছু জানে না। 6 মাস হয়েছে আমার বিয়ের, এমনকি আমার গর্ভে। বিথি চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। এতক্ষণ বিথির কথাকে কৌতুক মনে হলেও এখন আর এরকম মনে হচ্ছে না। এই কথা উড়িয়ে দেওয়ার মতো কথা না। আমি ওর একটা হাত ধরলাম, বললাম, বিথি, তোর গর্ভে কি? বিথি কাঁদছে, কথা বলছে না। তার চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা নামছে, শিশিরের মতো। কাঁদলে ওকে আরো সুন্দর দেখায়। ওর ফর্সা গালের দিকে তাকালে মনে হয় সবুজ কচি লেবু পাতার উপর বিন্দু বিন্দু শিশির জমে আছে, আর সেই শিশিরে সূর্যের আলো জমে তা সোনার মতো ঝকমক করছে। কিন্তু এই মুহূর্তে বিথির কান্না আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। বিথি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি কনসিভ করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছে বিথি? কেউ কিচ্ছু জানে না। সে গোপনে কবে কাকে বিয়ে করলো? আবার বলছে 2 মাস হয়েছে কনসিভ করেছে। আমি বললাম, বিথি, কাকে বিয়ে করেছিস তুই? কিভাবে, কি? বিথি কাগজটা আমার হাতে দিল, বলল, তুমি দেখো, নিজের চোখে দেখো। আমি কিছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন বরের নাম পড়লাম এবং বরের পিতার নাম পড়লাম, তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হয়েছিল আমি সাগরের অথই জলে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে বিথির দিকে তাকালাম, বললাম, বিথি, এইসব কি? কি এসব? রাগে অগ্নিশর্মা হয়ে উঠে কথাটা বললাম। বিথি নিচের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি কি করব এখন? মা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিছু বলতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। সে আমার স্বামীকেই বিয়ে করেছে গোপনে, গর্ভে তার বাচ্চাও ধারণ করেছে। এখন এসে আমার কাছেই বলছে আমি যেন এর সমাধান বের করে দিই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। আমি বললাম, বিথি, আমার চোখের সামনে থেকে চলে যা বোন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুনটুন করে ফেলবো কিন্তু। বিথি বলল, কাগজটা দাও। আমি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখন নিয়ে যা কাগজ, হারামজাদি। বিথি কিছু বলল না, চুপচাপ চলে গেল। অদ্ভুত বিষয় হলো, সেদিন আর অফিস থেকে আমার স্বামী আহাদ বাসায় ফিরল না। তাকে ফোন করেও পাওয়া গেল না, ফোন বন্ধ করে রেখেছে। আমার শাশুড়ি তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন। তাকে ফোন করে সব বললাম। তিনি বললেন কাল সকালের মধ্যে বাড়ি আসবেন তিনি। আমি যেন চুপচাপ থাকি, যা করার তিনি এসেই করবেন।
কিন্তু আমি বুঝতে পারছি না করবেনটা কি তিনি এসে, কিংবা আমি নিজেই কি করব। শুধু বিয়ে করেনি বিথি, তার পেটে আহাদের বাচ্চাও আছে। এটা কি বললেই সমাধান হয়ে যাবে? সমাধান হবার মতো বিষয়? শেষমেশ এই ঘরে টিকে থাকলে বিথিই টিকবে। আমার বিয়ের 4 বছর হয়েছে, এর মধ্যে আমি কনসিভ করতে চাইলেও আহাদের জন্য পারিনি। আহাদ সবসময় একই কথা বলেছে, এখন না, চাকরি বাকরি করে কিছু ক্যাশ হোক, টাকা পয়সা জমা হোক, এরপর ওইসবের চিন্তা করব। আমি তো বোকা, অত কিছু বুঝিনি, তার কথাকেই মেনে নিয়েছি। আচ্ছা, এটা কি আহাদ পরিকল্পনা করেই করেছে? তাহলে কেন করলো এমনটা সে? আহাদ কি তাহলে আগে থেকেই চাইতো আমি সরে পড়ি, আমি তার জীবন থেকে দূরে সরে যাই? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে গলায় ফাঁস দিই, মরে যাই। বাবার কথা খুব মনে পড়ছে। তিনি অসুস্থ মানুষ, আজ এই অসুখ, কাল সে অসুখ। তিনি বড় শখ করে এই বিয়ে দিলেন। বললেন ছেলের আচার আচরণ অতি মিষ্টি, ছেলের মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলেই এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন তিনি এটা কিভাবে মেনে নেবেন? আর আমারই বা কি হবে? বিয়ে কি একটা খেলার নাম? বিয়ে কি একটা পুতুল খেলা? সেই রাতেই বিষয়টা আমার চাচি শাশুড়ি জেনে গেলেন। অদ্ভুত বিষয় হলো, তিনি এটা জানার পর নিজের মেয়েকে কোনো রকম শাসন বারণ না করে বিথিকে নিয়ে সরাসরি আমাদের ঘরে চলে এলেন। এসে বললেন, এই মেয়ে আমি আর ঘরে নিব না, এই মেয়েকে আমি ত্যায্য করলাম। যে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধারণ করেছে, সে তার ঘরেই থাকবে, তার খাবে, তার পরবে। আমার কিছু বলার নেই এখানে। আমি রাগে ওনাকে বললাম, আপনি মগের মুলুক পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়েকে এই ঘর থেকে নিয়ে যান বলছি। খবরদার চাচি, নয়তো ভেজাল হয়ে যাবে, এই বলে দিলাম। বিথির মা এবার রেগে আগুন হয়ে উঠল। বলল, আমায় রাগ দেখাচ্ছ কেন? নিজের স্বামীরে তো ধরে রাখতে পারোনি। তাছাড়া পুরুষ মানুষ একাধিক বিয়ে করেই, তোমার স্বামীও করেছে। কিছু বলার থাকলে, রাগ দেখাতে হলে নিজের স্বামীকে দেখাও গিয়ে। আর বিথির এই ঘর থেকে তুমি তাড়াবার কে? তুমি যেমন এই ঘরের বউ, বিথিও এই ঘরের বউ। সে ভেসে আসেনি, বিয়ের সব কাগজপত্র আছে। তাছাড়া তোমার চেয়ে তো বিথির অধিকার বেশি, কারণ বিথির পেটে আহাদের বাচ্চা। তোমার কি আছে শুনি? আমি ওনার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার, ওনার তা নেই। নিজের মেয়ে এত বড় নোংরা একটা কাজ করেছে, আর তিনি এসে গলা বড় বড় করে কথা বলছেন। ছি! বিথির মা মেয়েকে রেখে চলে গেল, কিন্তু বিথি এই ঘরে থাকবে তা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমি না, বাঙালি কোনো মেয়েরই হয়তো এটা সহ্য হবে না। মেয়েরা তাদের ঘরে সতীন থাকবে এই কথা ভাবতেই পারে না। এর চেয়ে তো মরণ শান্তির। আমি বললাম, বিথি, ঝামেলা করিস না বোন, ভালোই ভালো এখান থেকে চলে যা বলছি, দূর হয়ে যা প্লিজ, নয়তো গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। বিথি এতক্ষণ কথা না বললেও এবার কথা বলল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবার সে আমার নাম ধরে ডাকলো। বলল, তুলি, তোমার কি মনে হয় তুমি বেশি বাড়াবাড়ি করছো না? আমি বললাম, আমি বাড়াবাড়ি করছি? আমার ঘরে এসে বলছিস আমি বাড়াবাড়ি করছি? বিথি বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর আমায় ধমকে উঠে বলল, চুপ কর বলছি, অনেক বকবক করেছো এতক্ষণ, অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি তোমার গা জ্বালা কথা, এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে কোনো কথা বললে ভেবে চিনতে বলবে, মুখ সামলে তারপর কথা বলবে। এই ঘর থেকে তুমি আমায় বের করে দেবার কে শুনি? গলা বেশি বড় করলে তোমায় আমি এ ঘর থেকে বের করে দেব, তখন দেখি কে আমায় কি বলে। এই কথা শোনার পর ওর গায়ে হাত তুলতে চেয়েছিলাম আমি, ইচ্ছে করছিল এক চড়ে ওর সবগুলো দাঁত ফেলে দিই। কিন্তু ততক্ষণে আহাদ ফোন করে আমায়। আমি রিসিভ করতেই সে বলে, বিথির সঙ্গে খারাপ ব্যবহার করো না, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে ঝগড়া ঝামেলা করে কোনো লাভ হবে না, তুমি বরং তাকে শান্তভাবে মেনে নাও। আমি মায়ের সঙ্গে কথা বলে তোমার নামে বাজারের জায়গাটা দলিল করে দেব, কথা দিলাম।
আমি চমকে উঠলাম। এই হলো আমার স্বামী আহাদের কথা। সে আমায় বাজারের জমির লোভ দেখায়। স্বামী ভাগ হয়ে গেলে আমি বাজারের জমি দিয়ে কি করব? আহাদ তার কথা শেষ করেই ফোন কেটে দিল। আমি কিছু বলতেও পারিনি। এই একটা রাত আমি কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ছটফট করছে ভেতরটা, মনে হচ্ছে গায়ে আগুন ধরে গিয়েছে আমার। বিথি বলল, তুলি, তুমি শান্ত আর চুপচাপ হয়ে থাকলে তোমার লাভ হবে। দুই সতীন মিলে সুখের সংসার করব, শান্তির জীবন হবে তোমার আর আমার। কিন্তু তুমি যদি ঝামেলা করো, কোনো সমস্যা তৈরি করো, তবে আমি আমার আসল রূপ দেখাবো তুলি। আমার বিরুদ্ধে গিয়ে এই ঘর তুমি করতে পারবে না তুলি। তুলোর মতো ফুঁ দিয়ে উড়িয়ে দেব তোমায়। কথাটা মাথায় রেখো। পরদিন সকালবেলা আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল। বিকেল হয়ে সন্ধ্যা হলেও তিনি আসেননি। আমি ফোন করলে তিনি রিসিভ করলেন না। আমার ননদ রিসিভ করলো। আমি তাকে বললাম, আপা, মা আসেননি কেন? তাছাড়া আপনিও তো সব শুনেছেন। কিভাবে বসে রইলেন আপনারা এত কিছুর পরেও? আপা বলল, মা হসপিটালে ভর্তি। এইসব শোনার পর তার হার্টের সমস্যা বেড়েছে। তুমি কি ভাবছো এটা নিয়ে আমাদের গরজ নেই? মান সম্মান কি তোমার একার যাবে তুলি? তুমি চিন্তা করো না, মা শরীর সেরে একটু উঠুক, আমি নিজে এসে দেখব এই হারামজাদিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। ফোন রেখে দিল আমার ননদ। কিন্তু আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। আমি কি করব তাই ঠিক করতে পারছি না। আমার ভাবতেই অবাক লাগছে, এই এতদিন কার সঙ্গে আমি সংসার করলাম। আসরের পর ইফতারের জন্য কিছু করতে রান্নাঘরে গিয়ে দেখি বিথি ওখানে চুলোয় কড়াই বসিয়ে পেঁয়াজু ভাজছে। আমায় দেখে সে বলল, তোমার কিছু করতে হবে না, আমি সব করছি। আমি আহত এবং একই সাথে বিক্ষিপ্ত চোখে ওর দিকে তাকালাম। বললাম, তোকে কে বলেছে এইসব করতে? সবকিছুতেই কেন নাক গলাচ্ছিস তুই? বিথি বলল, এই প্রশ্নটা আমারও তুলি। তুমিও কেন আমার সবকিছুতে নাক গলাচ্ছ শুনি? আমার এত রাগ লাগলো, রাগী গলায় ওকে বললাম, তুই আমার সঙ্গে তোর তুলনা দিস হারামজাদি? তোর সাহস এত বড় হয় কি করে? বিথি তাকে বলা কথাটা আমায় ফিরিয়ে দিল। বলল, তুমিও তো একটা বিরাট হারামজাদি। তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবার? এর মধ্যে ওর মা এলো। বড় গামলায় করে ইফতারের নানান কিছু দিয়ে গেল এসে। আর মেয়েকে বলে গেল, দুজন মিলে খেয়ে নিস তোরা। আর আমায় বলল, শোনো মা, বিথি আর আহাদ না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু এটা ধরে রাখলে চলবে বলো? এইসব নিয়ে ঝগড়াঝাটি করলে ক্ষতি তো তোমার আর বিথির, তোমাদের দুইজনেরই হবে। তাছাড়া আরেকটা জিনিস ভেবে দেখো, ওর পেটে আহাদের সন্তান। সন্তান না থাকলে আমি এই বিয়ের কথা গোপন রেখেই এটা শেষ করে ফেলতাম। তালাক নিয়ে তারপর বিথিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এখন কি এটা এসব সম্ভব বলো? তোমার বিবেক দিয়ে ভেবে দেখো তো। আমি রাগে কোনো কথা বলতে পারলাম না। তিনি যাবার সময় বলে গেলেন, দুইজন মিলে বোনের মতো মিলেমিশে থাকো, বিষয়টা মেনে নেও মা, তাহলে দেখবে মনে শান্তি পাচ্ছ তুমি। বলে চলে গেল। বিথির মা চলে যাবার পর বিথিকে বললাম, বিথি, তুই যেমন খারাপ তোর মাও তেমনই। ছি, কোন মা তার মেয়েকে এভাবে এসব নোংরা কাজে সমর্থন দিয়ে যায়? তাই প্রথম দেখলাম। বিথি বলল, মাকে নিয়ে কথা বললে সাবধানে বলবে। আর শোনো, আজ আহাদ বাসায় আসবে। সে এসে আমার সঙ্গে এক ঘরে থাকবে, তখন দেখি তোমার এই রাগ কোথায় যায়। বলে সে আহাদকে সঙ্গে সঙ্গে ফোন করলো। বলল, তুমি কি আজ বাসায় আসবে না? আহাদ সম্ভবত বলেছে আসবে। বিথি বলল, হ্যাঁ, সকাল সকাল এসে যেও। তারপর ফোন কেটে বিথি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হেসে বলল, গলা বড় করে কথা বলতেও অধিকার লাগে তুলি, আমার তো সেই অধিকার নেই। তুমি ফোন দিয়ে দেখো তো তোমার কল রিসিভ করে কিনা আহাদ। করবে না। তুমি বললেও সে বাসায় আসবে না। তোমার উপর তার টান নেই, মায়া কিংবা ভালোবাসা এসবের কিছুই নেই। আমার প্রতি সব আছে, আছে বলেই আমার কথায় সব করে সে। বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। সো চিন্তা ভাবনা করে এখন থেকে আওয়াজ বড় করবে।
আমি কোনো কথাই বলতে পারলাম না। বিধির কথা ভুল না, সে ঠিকই বলেছে। এই যে আমি গলা বড় করে তার সঙ্গে কথা বলছি, এই যে আমি নিজের ঘর ঘর করছি, ঘর আসলে কি? একটা ছাদ, চারটে দেওয়াল আর একটা দরজা? না, ঘর তো এরকম কিছু না। ঘর হয় মানুষ দিয়ে, মানুষের ছায়া দিয়ে, মায়া দিয়ে। আমার ঘর তো ছিল আমার স্বামী আহাদ। সে কি আর আমার আছে? আমার থাকলে তো সে আমার কথাই বলতো, আমার গানই গাইতো। বিধির কাছে কি সে কখনো যেত? বিয়ে করতো বিধিকে? বিধির গর্ভে আজ তার বাচ্চা থাকতো? খুব কান্না পাচ্ছে আমার। বিছানায় পড়ে থেকে দীর্ঘ সময় ধরে কাঁদলাম। আজান হলে বিধি এসে প্লেটে করে ইফতার দিয়ে গেল, বলল খেয়ে নাও। আমি ওর দিকে ফিরেও তাকাইনি। উঠে শুধু এক গ্লাস পানি খেলাম, তারপর আবার শুয়ে পড়লাম। বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বাবাকে ফোন করলাম। বাবা আমার কণ্ঠ শুনে আঁতকে ওঠা গলায় বললেন, কি হয়েছে তুলি? তোর গলা এমন শোনাচ্ছে কেন রে মা? আমি মিথ্যে বললাম, বাবা আমার সর্দি লেগেছে, গলা ভেঙে গেছে। বাবা বললেন, ঔষধ খা, টক করে খাইস। আসাদ কোথায় রে? কেমন আছে ও? আমি খানিক সময় চুপ করে রইলাম, তারপর বললাম, ভালো আছে বাবা। বাবা বললেন, তোদের মধ্যে ঝগড়া টগড়া হয়নি তো আবার? আমি বললাম, না বাবা। জোর করে হাসবার চেষ্টা করলাম। বাবা বললেন, ঠিক আছে, ও সারাদিন অফিস করে, কষ্ট করে, ওর সঙ্গে ভালো আচরণ করিস মা, ঝগড়া করিস না কোনো কিছু নিয়ে। আমি বললাম, আচ্ছা বাবা, বলে রেখে দিলাম। এইসব মিছিমিছির অভিনয় করতে আমার ভালো লাগছে না, এখানে থাকতেও আমার আর ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব আমি? কে আমায় একটু আশ্রয় দেবে? আহাদ এলো রাত 9টার দিকে। ও আসার সঙ্গে সঙ্গে বিথি আমার সামনে, আমি দেখি ওকে জড়িয়ে ধরল। আহাদ পেছনে আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি রাগ নিয়েই বললাম, আহাদ, তোমার সঙ্গে আমার কথা আছে, এদিকে এসো। বিথি ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন কোনো কথা নেই, কাল দিনের বেলা কিছু বলার থাকলে বলবে। তাছাড়া কিছু বলতে হলে আমার সামনে বলতে হবে, আড়ালে গিয়ে কিছু বলতে আমি দেব না। আহাদ কিছুই বলল না। বিথি যা বলছে তাই সই। রাতে ওরা খেতে বসলো। আমি রান্না করিনি, রান্না করার মতো অবস্থা আমার নেই, তাছাড়া খাওয়ার মতো পরিস্থিতিতে আমি নেই। ওদের খাবার শেষ হলে বিথি বলল, রান্নাঘরে হাঁড়িতে খাবার আছে, খেয়ে নিও। আমি শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ফেললাম, কিছু বলতে পারলাম না। এর খানিক পরেই আমি না খেয়ে যখন বিছানায় শুয়ে পড়লাম, তখন বিথি এলো এখানে, বলল, তুলি, তুমি মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম, বললাম, মায়ের ঘর মানে? বিথি বলল, আরে আমার শাশুড়ির ঘরে, যাও যাও। আমি বললাম, আমার ঘর রেখে ওখানে কেন যাব আমি? বিথি বলল, কারণ এখানে আমি আর আহাদ থাকবো আজ। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকালাম। বিথি বলল, আরে ভাই, এভাবে তাকিয়ে তো লাভ নেই। তাছাড়া এই ঘর তো তোমায় দলিল টলিল করে দেওয়া না যে এই ঘর আর কারোর হতে পারবে না। ভালোভাবে বলছি, যেতে চলে যাও। তোমায় তো ঘরে থাকতে দিচ্ছি, ঘর থেকে বাইরে বের করে তো আর দিচ্ছি না, নাকি? ততক্ষণে আহাদও এখানে এলো। সে শার্ট খুলে তা আলনায় রেখে দিয়ে বলল, তুমি চলে যাও ওখানে। নিজেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করলে বাইরের মানুষ শুনে হাসাহাসি করবে না বলো? আমি ভেজা চোখ নিয়ে বিছানা থেকে নেমে যেতে যেতে বললাম, ঝগড়া শুনে মানুষ হাসাহাসি করবে, তাই না? আর ঘরে নিজের বউ রেখে অন্য একটা মেয়ের পেটে যদি কারোর বাচ্চা আসে, তবে তা নিয়ে বুঝি কেউ হাসবে না? আহাদ এ নিয়ে কিছুই বলল না। বিথি ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, এত বড় কথা বলছে আর তুমি ওকে এমনি ছেড়ে দিলে? কিছু করলে না ওকে? তুমি পুরুষের নামের কলঙ্ক, ছি। আহাদ এরপর আমায় সাবধান করে দিল, বলল, আমি যদি আর একবার এরকম কথা বলি তবে আমার গায়ে হাত তুলবে সে। আমি শুধু চমকে যাওয়া চোখে তখন তার মুখের দিকে তাকালাম। এই প্রথম আহাদ বলল সে আমার গায়ে হাত তুলবে। আহাদরা একসময়
এইভাবেই অন্য নারীর ছোঁয়ায় বদলে যায়। সকালবেলা বিথি তখনও ঘুমোচ্ছে। ওকে ঘুমিয়ে রেখেই চুপি চুপি আহাদ আমার কাছে এলো। এসে বলল, তুলি, তুমি তাকদিরে বিশ্বাস করো তো, তাই না? আমি খানিক অবাকই হলাম। হঠাৎ আমার কাছে এসে এমন কথা বলা কেন? তারপর কিছুটা আন্দাজ করতে পেরে বললাম, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সবাই তাকদিরে বিশ্বাস করে, আমিও করি। কিন্তু তুমি কি বলবে এখন তা আমি জানি। আহাদ বলল, কি বলবো? আমি বললাম, তুমি বলবে এই যে তুমি বিথিকে বিয়ে করেছো এটাও তাকদির, আর তাকদিরে যা লেখা আছে তা তো হবেই, সব আল্লাহর ইচ্ছা, তোমার কোনো দোষ নেই। আমি যেন সব মেনে নিই, সতীন নিয়ে সুখে শান্তিতে সংসার করি, তাই তো? আহাদ ফিসফিস করে বলল, তুলি আস্তে, বিথি শুনে ফেললে ঝামেলা হবে। আহাদের এমন আচরণ আমায় বিক্ষিপ্ত করে তুলল। আমি তার দিকে ঘেন্নার চোখে তাকিয়ে বললাম, বিথিকে তুমিও ভয় পাও? আমি এখন চিৎকার করে বলবো এটা বিয়ে হয়নি, নষ্টামি হয়েছে। তাছাড়া বিথির সামনে ওকে বলবো ও একটা নষ্ট মেয়ে, নোংরা মেয়ে, ও একটা প্রস্টিটিউট? যে মেয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দেয় সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, কখনোই না। আহাদ একটা হাত উপরে উঁচিয়ে তুলে বলল, খবরদার, আর একবার ওকে ছোট করে কিছু বললে। কথা শেষ করতে পারেনি আহাদ। আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর উঁচিয়ে ধরা হাতটা খপ করে ধরে নিয়ে বললাম, এই শক্তিটা থাকবে না। আমি কি করতে পারি তা তুমি দেখবে আহাদ, কেঁদে কেটেও কুল পাবে না তুমি। আহাদ এখান থেকে চলে গেল, কথা বাড়ালো না। বিথির কাছে গিয়ে দেখলো বিথি এখনো ঘুমিয়ে আছে কিনা। খানিক পর সে আবার এলো, এসে আমার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এখানে 50,000 আছে, আপাতত চুপ করো প্লিজ, তুমি যা চাইবে তাই পাবে, তবুও বিষয়টা মেনে নাও। আমি ওর টাকাগুলো তুচ্ছ জিনিসের মতোই দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, টাকা প্রস্টিটিউটরা নেয়, আমি ওই জাতের মেয়ে না, টাকাটা নিয়ে বিথিকে দাও, ওর সঙ্গে এসব যায়। আহাদ আমার সঙ্গে আর বাড়াবাড়ি করেনি, টাকাগুলো মেঝে থেকে তুলে নিয়ে চুপচাপ ঘরে চলে গেল। ও চলে গেলে আমি বাইরে গিয়ে খানিকটা সময় বসে রইলাম। তারপর ফোন করলাম আমার ননদের নম্বরে। ননদ ফোন রিসিভ করে বলল, তুলি, ওদিকের কি অবস্থা বলো? আহাদ কি বাসায় ফিরেছে? আমাদের কারোর ফোনই সে রিসিভ করে না। আর বিথি হারামজাদিটা কই? ওরে দাও একটু কথা বলি। আমি বললাম, বিথির সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলুন, সে বাসায় এসেছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আমি আহাদকে ডাকলাম, ডেকে বললাম আপা তার সঙ্গে কথা বলবে। সে আমার ডাকের কোনো সাড়া দিল না। বিথিকেও ডাকলাম, কোনো কথাই বলল না দুজনের কেউই। এরপর আপা বলল, কথা না বলে কতক্ষণ থাকবে? আর 2 দিন ধৈর্য ধরো, মার শরীরটা একটু সেরে উঠুক, তখন এদের দুটোরেই কত ধানে কত চাল তা দেখিয়ে ছাড়ব। ফোন রেখে দিল আপা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, ওনারাও কি আমায় নিয়ে খেলছেন? হতেই তো পারে, আহাদ তার নিজের ভাই, বিথিও তার নিজের চাচাতো বোন, নিজেদের রক্ত, আর আমার শাশুড়িও কি নিজের ছেলের চেয়ে আমায় বেশি গুরুত্ব দেবেন? আমার কেন জানি মনে হচ্ছে ওনারা সবাই বিথির সঙ্গে আহাদের এই বিয়েটা মেনেই নিয়েছেন, কিন্তু আমার সঙ্গে এমন ভাব দেখাচ্ছে যেন তারা এসবের কিছুই জানতো না। ফোন রেখে দেওয়ার পরেই বিথি এখানে এলো, আমার কাছে এসে বলল, তোমায় আগেই বলেছিলাম তুমি আমায় শান্তিতে থাকতে দিলে তোমাকেও আমি শান্তিতে থাকতে দিব, কিন্তু তুমি তো সেই কথা কানেই তুলছো না। তুমি আমার শাশুড়ির কাছে, ননদের কাছে ফোন দিয়ে আমায় হয়রানি করতে চাচ্ছ। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? আমি বললাম, কি হতে পারে? বিথি বলল, বর আমার হাতের মুঠোয়, সে তোমায় চায় না, এবার কি হতে পারে বলো তো? আমি কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। এর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আমার এইটুকু জীবনে খারাপ মানুষ আমি দেখেছি, কিন্তু ওর মতো এমন ভয়ঙ্কর খারাপ মানুষ আমি আর কোথাও দেখিনি। আমি কিছু না বললেও বিথি বলল, শোনো, এইসব করে কোনো লাভ নেই, সংসার তোমার সঙ্গে তোমার শাশুড়ি কিংবা ননদ করবে না, করবে আহাদ। যেহেতু আহাদের সংসার করবে, তাহলে ওদের ফোন দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ কি? আর যদি ঝামেলা তুমি চাও তাহলে আমিও একটু ঝামেলা করি। আহাদকে বলি তোমাকে ডিভোর্স দিয়ে দিক নাকি বলো? আমি আর সহ্য করতে পারলাম না, আহাদকে ডাকলাম, গলার আওয়াজ বড় করেই ডাকলাম। আহাদ এসে রাগের গলায় আমায় বলল, তোর গলাটা খুব বড় হয়ে গেছে তাই না?
মানুষকে শোনাস তোর গলা? আমার মান সম্মান নষ্ট করতে চাইছিস তুই? সে আমায় তুই তাকারি করলে আমি কেন করতে পারবো না? আমিও বললাম, তোর আবার মান সম্মান? মান সম্মান আছে তোর? কুত্তার মতো রাস্তাঘাটে যাত্রার সঙ্গে শুয়ে পড়ে বাচ্চা জন্ম দিস, আবার বড় কথা? বলে মেঝেতে একদলা থুতু ছিটিয়ে ফেললাম। আহাদ সঙ্গে সঙ্গে রাগে আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তোর সাথে আমার আর কোনো লেনাদেনা নেই, কোনো সম্পর্ক নেই। আহাদ আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু আল্লাহর কি ক্ষুদ্র, ঠিক তখনই বাবা এসে সেখানে উপস্থিত। এটা যেন নাটকীয় এক ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো কখনো নাটককেও হার মানায়। গতকাল বাবার সঙ্গে কথা বললাম, এই বিষয়ে তাকে কিছুই বললাম না, আর তিনি আমায় কিছুই না জানিয়ে হুট করে আজ এসে এখানে উপস্থিত। বাবা এসে রাগ দেখালেন না, ঠান্ডা গলায় বললেন, আহাদ, কি বললে তুমি? কার সাথে তোমার কোনো লেনাদেনা নেই? আহাদ কোনো কথা বলল না, তাড়াহুড়ো করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বিথিও ঘরে চলে গেল। বাবাকে দেখেই আমার বুকে দলা পাকিয়ে থাকা সব কান্না গলা বেয়ে বেরিয়ে এলো, চোখ ফেটে বেরিয়ে এলো জমে থাকা সব বিষাদের জল। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কাঁদলাম। বাবা আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি গতকালই তোর গলা শুনে বুঝেছিলাম তোর কোনো একটা ঝামেলা হয়েছে। তুই তো আমার মেয়ে, ছোটবেলা থেকে তোর মা নেই। এই এতদিন তোর মাও ছিলাম আমি, বাবাও ছিলাম আমি, তাই তোকে আমি সবচেয়ে বেশি চিনি। তোর গলার আওয়াজ শুনলেই আমি সব ধরে ফেলতে পারি। গতকাল রাতেই আমার মন পাগল হয়ে পড়েছিল এখানে তোর কাছে এসে পড়তে, কিন্তু এই এত রাতে আমি কিভাবে আসি? সকাল পর্যন্ত অপেক্ষা করলাম আমি, তারপর পাগলের মতো ছুটে এলাম এখানে। আমি এসে গেছি, এখন আর কোনো ভয় নেই মা। কি হয়েছে সব খুলে বল আমায়। সব কিছু বলি, কিচ্ছু গোপন করবি না, তারপর দেখ তোর বাবা কি করতে পারে। আমি এক এক করে সব খুলে বললাম বাবার কাছে, একেবারে সব কিছু। বাবা শুনে রাগে আগুন হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিথির মাকে ডেকে আনলেন। আহাদের বাড়ির আর যে কজন মুরব্বী আছে তাদেরকে ডেকে আনলেন, বিথিকেও আনলেন। আহাদ এখানে নেই, আশেপাশেও তাকে পাওয়া যায়নি, কোথাও গিয়ে হয়তো লুকিয়ে পড়েছে। বাবার সামনে পড়ার সাহস তার নেই। বাবার সবার সামনে বিথিকে জিজ্ঞেস করলেন, তুমি আহাদকে বিয়ে করেছো? বিথি চুপ করে আছে, কথা বলে না। বাবা আবার জিজ্ঞেস করলেন, বললেন, বলো বিয়ে করেছো কিনা তাকে? বিথি বলল, জি করেছি। বাবা বললেন, ওর তো ঘরে স্ত্রী আছে। এরকম না তো, তুমি জানো না? তুমি তো এই বাড়িরই মেয়ে, সব জেনেও এটা কেন করলে তুমি? বিথি কথা বলে না। তার মা কথা বলে উঠল, ভাই, এরা ছোট মানুষ, বুঝে নাই, না বুঝে করে ফেলেছে। বাবা সঙ্গে সঙ্গে ধমকে উঠলেন বিথির মাকে, বললেন, চুপ করুন, একদম চুপ করুন। আপনার লজ্জা করে না কথা বলতে? আপনি যদি ভালো মানুষ হতেন তবে মেয়ের এমন কুকর্ম দেখে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরতেন, আর আপনি এখানে এসে মেয়ের পক্ষে সাফাই গাইছেন। আমি মুরব্বী মানুষ, যদিও আমার মুখে একটা কথা বলা শোভা পায় না, তবুও বলি, আপনার মেয়ে যদি অবুঝ হয় তবে তার গর্ভে সন্তান এলো কি করে? এমনি এমনি? বাবা সব মুরব্বীদের দিকে তাকিয়ে তাদেরও জিজ্ঞেস করলেন, বললেন, আপনারাই বলেন। সবাই লজ্জায় মাথা হেট করে রাখলো। বাবা বললেন, আইন আদালত আমরাও বুঝি, পড়াশোনা করা লোক আমরা, এইসবে দৌড়াদৌড়ি করার মতো অভিজ্ঞতা আমার আছে। আর এই বিয়ে হয়নি, প্রথম পক্ষের বউয়ের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে গ্রহণযোগ্য নয়। বাবার মুখ থেকে এই কথা শোনার পর সকলের চক্ষু কেমন ছানা বড়া হয়ে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম বিথির মাকে। এই মহিলার চোখে মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবা বিথিকে বললেন, তোমরা যে বিয়ে করেছো এর প্রমাণাদি আছে? বিথি বলল, আছে। বাবা বললেন, কাবিননামা নিয়ে আসো দেখি। বিথি বেয়াদপি করলো বাবার সঙ্গে, বলল, আপনি এসব দেখার কে? আপনি কি এই ঘরের গার্জিয়ান? আপনাকে আমি এসব দেখাবো কেন? বাবার কিছু বলতে হলো না। এখানে বসে থাকা মুরব্বীদের একজন বললেন, চুপ হারামজাদি, চুপ, এত বড় অঘটন ঘটিয়েও গলা বড় করে কথা বলিস? সাহস কত বড়? বিথি চুপ হয়ে গেল। আর একজন মুরব্বী বললেন, যা, কাগজপত্র কি কি আছে সব নিয়ে আয় গিয়ে। বিথি বলল, কাগজ তুলে ছিঁড়ে ফেলেছে। আমি বললাম, এটা ফটোকপি ছিল, মেন কপি না। বিথি অপারগ হয়ে কাগজ আনতে গেল ঘরে। তার পেছন পেছন তার মাও গেল। বাবা তখন একজন মুরব্বীকে বললেন, আপনিও সঙ্গে যান,
পরে দেখা যাবে আহাদের মতো ওরাও গিয়ে লুকিয়ে পড়েছে কোথাও। এর শেষ না দেখে আমি এখান থেকে যাব না। মুরব্বীদের একজন ওদের সঙ্গে গেলেন। খানিক পর বিথি কাগজপত্র নিয়ে এলো। কাবিননামা নিয়ে এসেছে সে। বাবা সেই কাগজ হাতে নিয়ে খুব ভালো করে দেখলেন। তারপর বললেন, কোন কাজী অফিসে গিয়ে তোমরা বিয়ে করেছো, ঠিকানা বলো। বিথি বলল, ময়মনসিংহ, CK ঘোষ রোড। বাবা বললেন, ঠিক আছে, আমি দেখছি। বাবা কাবিননামা ভাঁজ করে তার পকেটে রেখে দিলেন। বিথির মা বলল, আপনি এটা পকেটে রাখলেন কেন? বাবা হাসলেন, বললেন, আমি তো মামলা করব। প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা রাষ্ট্রীয়ভাবে বিরাট অপরাধ, আর দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে এর প্রমাণ তো আদালতে পেশ করতে হবে। তাই প্রমাণটা আগে ভাগেই সংগ্রহ করে পকেটে রেখে দিলাম। বিথির মা রেগে গেল প্রচন্ড। বলল, আপনি আমার বাড়িতে এসে যা তা করে চলে যাবেন, এইটা তো হবে না ভাই। এই কাগজ নিয়ে এখান থেকে আপনি যেতে পারবেন না, এখানে রক্তারক্তি হবে। বাবা আবারও হাসলেন। তারপর বললেন, রক্তারক্তি অনেক পরের বিষয়, আগে দেখুন আমি কি করি এটা নিয়ে। মুরব্বীদের কেউই কোনো কথা বলছে না, বাবা একাই কথা বলছেন। তিনি বললেন, একটা সময় নারীর মর্যাদা ছিল না এই দেশে, নারীদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, নারীর ওপর যেভাবে ইচ্ছে সেইভাবেই নির্যাতন করত তাদের স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা। ওইসব দিন এখন অতীত হয়ে গেছে। আমি আমার মেয়ের সঙ্গে করা এই অনাচারের শাস্তি আপনাদের ভোগ করাবো। বিথির মা একেবারেই চুপসে গেল, কোনো কথা বলছে না আর। বিথিও চুপচাপ। মুরব্বীদের থেকে একজন বললেন, ভাই সাহেব, মামলা মোকদ্দমা করে কি হবে? এটা পারিবারিকভাবে সমাধান করা দরকার, নয়তো আপনার মেয়েরই মান সম্মান যাবে। বাবা বললেন, কিভাবে আমার মেয়ের মান সম্মান যাবে? মুরব্বী বললেন, এই যে সব লোকেরা শুনবে এসব, স্বামীর ওপর মামলা করা হয়েছে। বাবা বললেন, আমার মেয়ের মান সম্মান যাবে কেন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, বিচার পেতে আদালতে গেলে কেন একটা মেয়ের মান সম্মান যাবে বলুন? আপনাদের মতো মানুষদের জন্যই আজ সমাজের এই অবস্থা। এই আপনারাই কিন্তু ধর্ষিতা একটি মেয়েকেও চুপ করিয়ে দেন, বলেন মান সম্মান নষ্ট হবে। পারিবারিকভাবে এটা শেষ হয়ে গেলেই ভালো। এরপর লাখখানেক টাকা দিয়ে অথবা একটা ধর্ষকের সাথে ওই মেয়েটির বিয়ে দিয়ে সবকিছুর সমাধান করে ফেলেন। আচ্ছা বলুন তো, আসলেই কি এটা এভাবে সমাধানের মতো কোনো বিষয়? একটা ধর্ষকের সাথে কেন ভালো একটা মেয়ের বিয়ে হবে? কেন কয়েকটা টাকার বিনিময়ে সে সবকিছু চুপচাপ মেনে নেবে? ধর্ষিতা হওয়াও কি অপরাধ? এটা কি লজ্জার বিষয়? এর জন্য রাষ্ট্রের কাছে বিচার চাওয়া যদি লজ্জার হয়, তবে খুনের জন্য কিভাবে আপনারাই আদালতে যান? কিভাবে বিচার চান? খুন যদি অপরাধ হয়, তবে ধর্ষণও অপরাধ। প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে আরেকটা বিয়ে করা, এটা অপরাধ না? তাছাড়া দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে, আমার মেয়ের কোনো ত্রুটির জন্য করেছে? আহাত যা করেছে তা কি বিয়ের মধ্যে পড়ে নাকি নোংরামির মধ্যে পড়ে? মুরব্বী এবার বললেন, ভাই, আপনার সব কথাই ঠিক আছে, আপনি ভুল বলেননি, কিন্তু এইসব করে দিন শেষে লাভটা কি হবে বলুন? আপনার মেয়ে তো এই ঘরেই থাকবে, আহাদের সংসারই তো করবে, তাহলে বাইরের লোক হাসিয়ে কি লাভ বলুন? বাবা এবার রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, আপনাদের কি ধারণা আমি আমার মেয়েকে এখানে রাখবো? এরকম নোংরা চরিত্রহীন একটা লম্পটের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দেব? মুরব্বীদের কেউ কিছু বলল না। বাবা বললেন, আমার মেয়েকে আমি আজকেই সঙ্গে করে নিয়ে যাব। এরপর বাবা আমার ননদের নম্বরে কল দিলেন। ননদ কল রিসিভ করলে বাবা বললেন, তোমার মার কাছে ফোন দাও, জরুরি কথা আছে। আমার শাশুড়ি ফোন রিসিভ করলে বাবা বললেন, বোন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে যে অন্যায় আমার মেয়ের সঙ্গে করেছে, এর শাস্তি আমি দিব না, আদালত দিবে। আমার শাশুড়ি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, আমি আজকের মধ্যেই আসছি, আপনি থাকেন, এটার সমাধান আমি করব। বিথি হারামজাদিকে ঘাড় ধরে ঘর থেকে বের করব আমি। বাবা বললেন, আমার মেয়ে বাজারের পচা জিনিস না বোন, আপনার ছেলের মতো এমন লম্পটের সঙ্গে আমার মেয়ে সংসার করবে না। আপনার ছেলের উপযুক্ত বউ বিথি, দুজনকে বেশ মানাবে। আপনি বাড়িতে এসে নতুন বউকে বরণ করে নিন দ্রুত, কারণ আপনার ছেলের হাতে একেবারে সময় কম, সে খুব দ্রুত জেলখানায় মেহমান হবে। আপনি এর আগে সবকিছু সম্পূর্ণ করে নিন এসে, বলে বাবা ফোন রেখে দিলেন। তারপর আমায় বললেন রেডি হয়ে নিতে, বাবা আমায় সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আমার শাশুড়ি এরপর অবশ্য অনেকবার কল করলেন, বাবা ফোন রিসিভ করলেন না। আমার ফোনেও ফোন করলেন,
আমিও রিসিভ করিনি। এখানে থাকা মুরব্বীদের সবাই বাবাকে বুঝ দেওয়ার অনেক চেষ্টা করলেন, বাবা কারোর কথাই শুনলেন না। বাবা আমায় নিয়েই বাড়ি ফিরলেন। ফেরার আগে বিথিকে ডেকে বাবা শুধু একটা কথাই বললেন, এই যে তুমি একটা মেয়ের সুন্দর সংসার নষ্ট করলে, এর শাস্তি তোমায় আল্লাহ দেবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না কখনোই। আর বিথির মাকে বাবা বললেন, ছেলে মেয়ে শুধু জন্ম দিলে হয় না বোন, ছেলে মেয়েকে মানুষ করা শিখাতে হয়। আর আপনাকে কি আর বলবো। বাবা কথা শেষ করলেন না। আমরা চলে এলাম বাড়িতে। কিন্তু বাড়িতে এলেই কি সব শেষ হয়ে যায়? বাবার মতো কি আর সবাই এসব বিষয়ে সহজে মেনে নিতে পারে? আমি বাড়িতে আসার পরদিনই আমাদের পাশের ঘরের এক দাদি এসে আমার পাশে বসে বললেন, এই তোর নাকি আর কোনোদিন বাচ্চা হবে না, ডাক্তার নাকি বলেছে, এই জন্যই নাকি তোর জামাই আর একটা বিয়ে করেছে। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। দাদি এবার সুযোগ পেয়ে বলল, আজকালকার মেয়েদের ধৈর্য নেই, পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, তোর জামাই আরেকটা বিয়ে করেছে, এতে দোষের কি? খাওয়ালে পড়ালে তো সেই খাওয়াবে, তোর ভরণ পোষণ ঠিক মতো করতে পারলে বিয়ে 2টা করলে সমস্যা কি? তোর বাচ্চা হয় না, এরপরেও তো তোকে তালাক দেয়নি। তালাক যেহেতু দেয়নি, তাহলে হাসি মুখে এই সংসার তোর করা উচিত ছিল। তোর বাপ একটা মাথা মোটা লোক, বুঝে 2 লাইন বেশি। সে আজকে আছে, কাল নেই, টুপ করে মরে যাবে। এরপর তোর কি উপায় হবে বল? তোকে কে দেখবে, পালবে কে? ওনার কথা শুনে আমার এত রাগ লাগলো, আমি রাগে অগ্নিশর্মা হয়ে ওনাকে বললাম, আপনি এক্ষুনি আমার সামনে থেকে চলে যান, আর আমাদের ঘরে আসবেন না। এখানে কথা লাগাতে আসছেন, শয়তান মহিলা কোথাকার। উনি মুখ কালো করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর দিন সকালবেলা কথা নেই বার্তা নেই হুট করে এসে আহাদের মা আর বোন আমাদের বাড়িতে উপস্থিত। বাবা তাদের খুব যত্ন করে খাওয়ালেন। তারপর বললেন, তা বোন, শুনেছিলাম আপনি ভীষণ অসুস্থ, কয়েকদিন লাগবে সুস্থ হতে। আল্লাহর কি রহমত, দেখি একদিনেই আপনি সুস্থ হয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আহাদের মা বাবার এই টিটকারি বুঝতে পারলেও হজম করলেন। তারপর বাবাকে অনুরোধ করলেন, বললেন, আমি সবকিছুর সমাধান করব, তবুও আপনি মামলা মোকদ্দমায় যাইয়েন না ভাই। বাবা বললেন, কিভাবে সমাধান করবেন শুনি? বিথির কি হবে? ওর গর্ভে যে বাচ্চা, ওটার কি হবে? মানলাম বিথি দোষ করেছে, মারাত্মক দোষ, কিন্তু অনাগত বাচ্চাটার কি দোষ? আহাদের মা আর বোন বাবার মন গলাতে না পেরে মনমরা হয়ে চলে গেল। ওরা চলে যাবার পর বাবা আমায় ডেকে বললেন, তুই ভয় পাস না মা, চিন্তা করিস না, সত্যের পক্ষে আল্লাহ সব সময় থাকেন। আমরা মামলা করব, আহাদের উপযুক্ত শাস্তি সে পাবেই পাবে। আমি বাবার কথায় খুব ভরসা পেলাম। কিন্তু সমস্যাটা হলো, সন্ধ্যার পর আহাদ হুট করেই আমার নম্বরে কল দিতে শুরু করলো। আমি রিসিভ করি না, তবুও সে কল দিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত অপারগ হয়ে কল রিসিভ করলে সে বলল, তুলি, পাগলামি করো না, যা হয়েছে তা তো হয়েই গেছে। বিথিকে আমি ডিভোর্স দিয়ে দেব, কথা দিলাম তোমায়, তুমি তোমার বাবাকে বোঝাও। আমার প্রচন্ড রাগ পেয়ে গেল তখন। রাগ নিয়েই আমি বললাম, তোরে জেলের ভাত না খাইয়ে আমি শান্ত হব না। তাছাড়া তোর মতো নোংরা লোকের সাথে বিথির মতো মেয়েই যায়। তুই জেল খেটে এসে বিথির সঙ্গে ঘর সংসার করিস, আমায় আর কখনো ফোন দিয়ে বিরক্ত করিস না। এর মধ্যে আহাদ ওই ভয়ঙ্কর কথাটা বলল। সে বলল, তুলি, আমায় জেল খাটানো অত সহজ না। আমি তোমার স্বামী, স্বামীর কাছে স্ত্রীর গোপন অনেক কিছুই থাকে, স্ত্রীর অনেক গোপন ছবি, গোপন ভিডিও। আমি আগেই জানতাম তোমার বাপ এসব নিয়ে ঝামেলা করবে, থানা পুলিশ করবে। আচ্ছা, থানা পুলিশ করো গিয়ে, সমস্যা নেই, জেল যদি খাটতেই হয় তবে খাটবো। পুরুষ মানুষের জেল খাটা দোষের না, গর্বের। কিন্তু এর আগে জগতের সব লোকের তোমার এইসব ভিডিও দেখিয়ে দেব। এখন চিন্তা ভাবনা করে দেখো, জগতের সব লোককে তোমার এইসব দেখাবে, নাকি মামলা মোকদ্দমা বাদ দিয়ে এসে আমার সংসার করবে? তোমার কাছে দুটোই অপশন আছে, তোমাকে আমি জোর করব না, তোমার যা ভালো মনে হয় তাই করো, বলে আহাদ ফোন কেটে দিল। আহাদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসব কিভাবে একটা মানুষ করতে পারে? সে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু আমি তার প্রথম স্ত্রী হিসেবে তা মেনে নিচ্ছি না বলেই আমি তার ঘর থেকে এসে পড়েছি। এই জন্য কি সে আমার সঙ্গে এমন করবে? তাছাড়া ভিডিও তো আর আজ করেনি, সে অনেক আগেই করেছে।
এর মানে সে কোনোদিনই ভালো মানুষ ছিল না, আগে থেকেই খারাপ লোক। সে খারাপ লোক না হলে কি আর একটা মানুষ গোপনে তার স্ত্রীর ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে স্ত্রীকে হুমকি দেয়? আমি আমার ভাগ্যের কথা ভেবে হাসছি। মেয়েরা তাদের স্বামীদের নিয়ে কত আনন্দের দিন যাপন করে, আর আমার স্বামীর সংসার থেকে চলে এসেও শান্তিতে থাকতে পারছি না। হুমকি দিচ্ছে, তাও এমন কিছু দিয়ে যার সঙ্গে আমার মান সম্মান জড়িত, যা প্রকাশ হলে কাউকে মুখ দেখাতে পারবো না। সারা জীবন এই সম্ভ্রমহানি হয়ে বেড়াতে হবে আমার। আমি কি করব কিছুই ঠিক করতে পারছি না। ও যদি ভিডিওটা ছড়িয়ে দেয় তখন মানুষদের মুখ দেখাবো কি করে আমি? মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার। আহাদকে কল দিলাম আমি নিজের থেকেই। আহাদের ফোনে কল হলেও সে রিসিভ করে না। বারবার কল দিচ্ছি, তবুও রিসিভ করে না। শেষে ভাবলাম মেসেঞ্জারে ওকে একবার নক করব। ওখানে রিকোয়েস্ট করব ভিডিওটা যেন সে ছড়িয়ে না দেয়। কিন্তু ডাটা অন করতে এমন কিছু দেখব আমি ভাবিও নি। দেখি সে মেসেঞ্জারে 3-4টা ভিডিও পাঠিয়েছে, কিছু ছবি পাঠিয়েছে, সব আমার। এসব কখন কিভাবে করেছে আমি কিচ্ছু টের পাইনি। এসব পাঠিয়ে নিচে লিখেছে, বারবার কল দিয়ে কোনো লাভ হবে না তুলি, তুমি আরো ভাবো, অনেক ভাবো, ভেবে দেখো তুমি কি করবে। আসলে তুমি মামলা করতে চাইলে ওকে ফাইন, এক্ষুনি করো গিয়ে। তুমি গিয়ে মামলা করবে আর আমি এদিকে তোমার ভিডিও আপলোড দিয়ে দেব। মানুষ তোমার শরীর দেখবে। তুমি রাস্তায় বেরোলে তোমায় দেখিয়ে বলবে, এই যে এই মেয়ের ভিডিও। তোমার বাপ মানুষকে মুখ দেখাতে পারবে না, তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। সবাই বলবে, এই যে এই লোকের মেয়ের ভিডিও। এবার দেখো কি করবে, মামলা করবে। যাও যাও মামলা করো গিয়ে। এসব দেখে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। এখন কি করব আমি? কি উপায় হবে আমার? এ তো মানুষ না, পশু। ও যেহেতু বলেছে এইসব আপলোড করে দেবে, তাহলে করেই দেবে। ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই। যে ভয় দেখাতে জানে সে কাজটা করেও দেখাতে পারে। আমি রিপ্লাই দিলাম, বললাম, কি চাও তুমি? আর এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমায় না জানিয়ে এইরকম ভিডিও তুমি কোন সাহসে করলে? আহাদ অনলাইনে ছিল না। সে রিপ্লাই দিল 2 ঘন্টা পর। লিখলো, অনুমতি নিলে তুমি এসব করতে দিতে না। আর ভিডিও যদি না করতাম তবে এই ভয় কিভাবে দেখাতাম তোমায়? আমি জানি তুমি এই ভয়েই কোনো দিন মামলা করবে না। আমি চাই তুমি মামলা না করো। মামলা না করে বাপের বাড়ি থাকতে ইচ্ছে হলে ওখানেই থাকো। ডিভোর্সের দরকার নেই। ডিভোর্স দিলেই ঝামেলা, অনেকগুলো টাকা দেন মোহর, এসব দিতে গেলে জমি বেচা ছাড়া উপায় দেখি না। তো ভিডিও কেন রেখেছি তো বুঝলে? আমার নিজের সেফটির জন্য। আমি বললাম, মামলা করব না প্লিজ, তবুও তুমি এসব ভিডিও পাবলিশ করো না। পা ধরি তোমার, ডিলিট করে দাও এগুলো। তুমি তো এখনো আমার স্বামী। মানুষ যদি এসব দেখে তবে লজ্জা কি আমার একার হবে বলো? আহাদ বলল, এই তো বুঝেছ, ঠিক লাইনেও এসেছো এতক্ষণে। মামলা না করলে কোনো ভয় নেই, চিন্তা করো না। আমার উপর বিশ্বাস এবং ভরসা রেখো। সময় হলে আমি ডিলিট করে দিব, ভয়ের কিছু নেই। এর পরদিন বাবা বললেন, তুলি রেডি হয়ে নে, আমরা শহরে যাব। আমি বললাম, শহরে কেন বাবা? বাবা বললেন, শহরে কেন যাব মানে? মামলা করতে যাব। এটা নিয়ে তো গড়িমসি করে সময় নষ্ট করা যাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবা বললেন, কি রে, কিছু বলবি? আমি কিছুই বলতে পারলাম না। হাউমাউ করে কেঁদে উঠলাম ওখানে দাঁড়িয়েই। বাবা বললেন, কি রে, কি হয়েছে মা, কাঁদছিস কেন তুই? কেউ তোকে হুমকি ধামকি দিয়েছে রে? বাবা কিভাবে যেন আমার সব সমস্যার বিষয়ে আন্দাজ করে ফেলেন। বাবারা কেন যে এমন হন কে জানে। আমি বললাম, বাবা আমি কিছু বলতে পারবো না, আমি শহরেও যাব না। এসব বাদ দাও বাবা, মামলা মোকদ্দমায় যেতে হবে না আমাদের। বাবা বড় অবাক হলেন। তিনি তখন আর কিছুই বললেন না, আমায় কাছে টেনে নিয়ে আদর করে দিলেন। শুধু বললেন, আচ্ছা যাব না। এরপর তিনি বাজারে গেলেন, বাজার করে আনলেন। রাতে খাওয়া দাওয়া হলো। এরপর বাবা আমায় ডেকে তার পাশে বসিয়ে বললেন, কে ভয় দেখিয়েছে তোকে, আহাদ না তার মা নাকি বিথি? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, ভয় পাচ্ছিস কেন? আমি তোর বাবা, আমায় বল। আমায় না বললে সমাধান হবে কি করে রে মা? আমি কেঁদে কেঁদে বাবাকে সব বললাম। বাবা সব শুনে বললেন, এখন তুই কি ডিসিশন নিলি? মামলা হবে না এই তো? আমি বললাম,
জি বাবা, মামলা করলেই ভিডিও ছেড়ে দেবে, তখন আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা বললেন, ও আমার পাগলি মেয়ে, তুই না এই যুগের মেয়ে, এই আধুনিক সময়ের মেয়ে, তোর চিন্তা ভাবনা এরকম সেকেলে ধাঁচের হলো কিভাবে বল মা? ভিডিও কে করেছে, তুই না সে? আমি বললাম সে। বাবা বললেন, চুরি করে গোপনে করেছে তাই তো? আমি বললাম জি। বাবা বললেন, এখানে কি তোর বিন্দুমাত্র দোষ আছে? আমি বললাম জি না বাবা, আমি কিছুই জানতাম না। বাবা বললেন, তাহলে এই ভিডিও পাবলিশ করে দিলে তুই মরবি কেন? ভিডিও সম্পর্কে তুই কিছুই জানতিস না, আবার পাবলিশ তুইও করছিস না, এখানে তোর কোনো হাত নেই। তাহলে এখানে তো তোর দোষ নেই, দোষ হবে যে আপলোড করবে তার। তুই তো দোষ না করেও মরে যাবি। কেন? অন্য একটা মানুষের পাপের জন্য তুই কেন মরবি বল আমায়? আমি কিচ্ছু বললাম না, চুপ করে রইলাম, কিন্তু টের পেলাম ভেতরটা ভয়ে শুকিয়ে গেছে। বাবা আবার বললেন, তাছাড়া এমন তো না যে মামলা না করলেই সে ভিডিও কেটে দেবে। বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু এখানেই শেষ হবে না, এই ভিডিও সারা জীবন তার কাছে থাকবে। কদিন পর পর দেখবি নানা কারণে সেই ভিডিও দিয়ে তোকে হুমকি দিচ্ছে, নানান ফায়দা হাসিল করবে এটা দিয়ে তোর থেকে। তখন কি উপায় হবে? আমি চুপ হয়ে আছি, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার, সাহসে কুলিয়ে উঠছে না, কিছুতেই মন স্থির করতে পারছি না। আসলে যার উপর এমন বিপদ নেমে আসে, যে এমন সমস্যায় পড়ে, সেই কেবল জানে তার নিজের পরিস্থিতি সম্পর্কে। বাইরের কেউ এসব অনুভব করতে পারবে না কোনোদিন। বাবা আমার কাছে এসে আরো বললেন, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অপরাধীর হুমকির ভয়ে চুপ থাকাও কিন্তু অপরাধ মা। আজ যদি তুই ভয়ে চুপ থাকিস, মামলা না করিস, আহাদ তখন আরো কয়েক ধাপ এগিয়ে যাবে। দেখবি দুদিন পর আহাদের সাহসটা আরো বেড়ে যাবে। একটা অপরাধ করে সে সফল হয়ে নতুন আরো অনেকগুলো অপরাধ করবে, বড় বড় অপরাধ করবে। এই জন্য তুই দায়ী থাকবি মা। বিষাক্ত সাপ মাথা ভাসালে তার মাথা কেটে ফেলতে হয় সঙ্গে সঙ্গে। সাহস করে মাথা না কাটলে একসময় এই সাপ কিন্তু এলাকা শুদ্ধ সব লোককেই দংশন করে দেয়। আহাদ একটা কালসাপ, সে সমাজের একটা বিষাক্ত কীট, তাকে বাড়তে দেওয়া যাবে না। যে সঠিক মানুষ সে শুধু নিজের নিরাপত্তার কথা ভাবে না, তাকে সবার নিরাপত্তার কথা ভাবতে হবে, সবার মঙ্গলের কথাই ভাবতে হবে। তোর সাহস করতে হবে মা। তাছাড়া এইসব হুমকি ধামকি যে দিয়েছে এর প্রমাণ দেখাতে পারলে এর জন্য শক্ত মামলা হয়। ভয় দেখাচ্ছে, দেখাক, যত ভয় দেখাবে তত শক্ত মামলা হবে, তত বেশি শাস্তি সে পাবে। আমি তখনও কিছু বললাম না। বাবা আমার এরকম চুপচাপ অবস্থা দেখে তিনি এটা নিয়ে বাড়াবাড়িও করলেন না, তিনি নিজেও চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। বিকেলবেলা আহাদ আবার কল করলো। কল রিসিভ করলে সে বলল, তুলি, একটা কথা শোনো, এইসব ভিডিওর কথা বাদ দাও, চলো আমরা একটা সমাধানে যাই। তোমাকে প্রতি মাসে আমি 10,000 করে আলাদাভাবে হাত খরচা দিব, বাজারের জমি চাও তাও দিব দলিল করে। মা রাজি এতে, মা বলেছে জমি তোমার নামে দলিল করে দেবে, ঘরের সবকিছুই থাকবে তোমার অধীনে, বিথি থাকবে তোমার দাসীর মতো। আর তুমি যদি বলো এই ঘরে বিথি থাকবে না, তাহলে এটাই হবে, সে এই ঘরে থাকবে না, তোমার চোখের সামনেই পড়বে না, তোমার সঙ্গে কোনোদিন কথাও বলবে না, সে থাকবে তাদের ঘরে, তার মতো করে সে বাঁচবে। প্লিজ তবুও আইন আদালত এইসবে যেও না। বাবাকে তুমি বুঝিয়ে দাও, এইসব আইন আদালত করে কোনো লাভ হবে বলো? আমি তার সঙ্গে মোটেও বাড়াবাড়ি করলাম না, রাগ দেখালাম না, শুধু বললাম আমি চিন্তা ভাবনা করে পরে জানাবো, এখন রাখো। আহাদ ফোন রাখলো। আমি তখন বুঝতে পারলাম আহাদ ভয় পাচ্ছে। আসলে পাপিষ্ঠরা যত শক্তিশালী হোক না কেন, তাদের ভেতরে সব সময়ই একটা আতঙ্ক ছড়িয়ে থাকে। পাপিষ্ঠরা সব সময়ই অশান্তিতে থাকে। এর খানিক পরেই আমার শাশুড়ি ফোন করে আমার সঙ্গে কান্নাকাটি করলেন, বললেন, তুমি তো আমার নিজের মেয়ের মতোই মা, আমার মেয়ের থেকে তোমাকে কোনোদিন আলাদা চোখে আমি দেখিনি। তোমার কাছে তোমার এই মায়ের আকুল আবেদন, তুমি মামলা মোকদ্দমা করো না, তুমি যা চাও তাই পাবে মা। আমি তোমার নামে বাজারের জমির অর্ধেকটা দলিল করে দেব, এখন চাইলে এখনই, তবু এইসব ঝামেলায় তুমি যেও না। ওনার কথা শুনে আমার মেজাজ এত খারাপ হলো, আমায় লোভ দেখাচ্ছে, জমির লোভ, টাকার লোভ,
এই জমি আর মাসে মাসে টাকা দিয়ে আমার কি লাভ হবে? জমি বা টাকাই কি সব? আমার সঙ্গে যে অনাচার হয়েছে তা কি আমি এসব দিয়ে ঢাকতে পারবো? পারবো না। কিছু মানুষ লোভী হয়, অর্থের বিনিময়ে নিজেকে তারা বিকিয়ে দেয়, চুপচাপ সব হজম করে। কিন্তু আমি তো এমন লোক না। আমি মুখ বুঝে সব সহ্য করতে পারবো না। অন্যায় আমি কখনোই মাথা পেতে নিব না। আমি আমার প্রতি করা অনাচারের বিরুদ্ধে লড়ব। পুরুষ হয়েছে বলেই যে নারীর উপর জুলুম করার অধিকার তার নেই তা আমি তাকে শিখিয়ে দেব। আর এই জন্য আমার ভিডিও আপলোড দিলে দিয়ে দিক সে। লোকে আমায় কি বলবে, কি ভাববে তা লোকের বিষয়। আমি তো জানি আমি সৎ। যার হৃদয়ে কোনো নোংরামি নেই তার ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি ভালো মানুষ হই, পাপ না করি, তবে লোকের কথায় আমার কি যায় আসে? রাতে বাবাকে খাবার দেওয়ার সময় তার কাছে বসে আমি কথাটা বললাম, বাবা, আগামীকাল আমরা শহরে যাব, গিয়ে মামলাটা করব। কোনো অপশক্তি এর থেকে আমায় আর আটকে রাখতে পারবে না। বাবা কি যে খুশি হলেন আমার এই সাহস দেখে। তিনি আমায় জড়িয়ে ধরে বললেন, তুলি, মানুষ খুশি হয় তার সন্তানের ভালো চাকরি বা সফলতা দেখে, গাড়ি বাড়ি কিনলে না। সন্তান এসব ঘুষের টাকায় কিনলো নাকি ডাকাতি করে কিনলো তা জানতে চায় না কখনোই তারা। ছেলে মেয়ের উন্নতি হচ্ছে, এতেই তারা খুশিতে গদগদ হয়ে পড়েন, আনন্দিত হন। কিন্তু আমি আর 10টা বাবার মতো না রে তুলি। তোর সংসার ভেঙেছে, এই জন্য আমি কষ্ট পেয়েছি, বুকে আঘাত পেয়েছি। কিন্তু তুই যে অর্থ সম্পদের লোভে পড়ে কিংবা লজ্জায় তোর সঙ্গে অপরাধ হচ্ছে জেনেও চুপ থাকিসনি, মুখ বুঝে সেসব অন্যায় মেনে নিসনি, এর চেয়ে বড় আনন্দ আমার হতে পারে না মা। সফলতার বিভিন্ন ধরন আছে। আমার মেয়ে সৎ, আমার মেয়ে তার অধিকার নিয়ে জাগ্রত, আমার মেয়ে নারী বলেই পিছিয়ে থাকতে বিশ্বাসী না, আমার মেয়ে তার সঙ্গে করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অগ্রগামী। আমার সফলতা এখানেই। মারে, তোর জন্য আজ গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা কেঁদে ফেললেন। আমি অবাক হলাম। বাবারও বুঝি এমন মিষ্টি হয়, এমন আদর্শবান হয়? আহা বাবা, আমার পরম সত্য সুন্দর বাবা। চোখ দুটো জলে ভরে উঠল আমার। পরদিন বাবাকে নিয়ে শহরে যাওয়ার সময় ভয়াবহ ঘটনাটা ঘটল। আমরা তখনও মাঝ রাস্তায়। হঠাৎ আমার ফোনে আহাদ ফোন করলো। ফোন রিসিভ করলাম না আমি। এরপর বাবার ফোনে কল করলো। বাবা সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলেন। বাবা ফোন রিসিভ করতেই আহাদ বলল, আপনার আর আপনার মেয়ের দেখি বিরাট কলিজা, প্রচুর সাহস, আপনাদের দেখি মান সম্মানের কোনো ভয় ডর নেই। বাবা বললেন, কি বলতে চাও তুমি, স্পষ্ট করে বলো। আহাদ বলল, আমি গোপন মারফতে খবর পেয়েছি আপনারা থানা পুলিশ করতে যাচ্ছেন, আমার উপর মামলা করবেন। আচ্ছা যান, আপনাদের মান সম্মানের ভয় না থাকলে আমার কি? আমাকে খোঁজাখুঁজি করে পুলিশ জীবনেও পাবে না, কিন্তু আপনার মেয়ের ইজ্জত এখানেই শেষ হবে। গলায় দড়ি দেওয়া ছাড়া আর তার কোনো গতি থাকবে না। আপনি বাপ নামের কলঙ্ক। নিজের মেয়ের মানের চেয়ে আপনার শরীরের গরম বেশি, জেদ বেশি। মামলা করে কার কি ছিঁড়ে ফেলবেন তা দেখে নেব। সময় আছে এখনো, ভেবে দেখুন। বুঝলে আপনার লাভ, আপনার মেয়ের লাভ, না বুঝলে আমার কিছুই করার নেই। আপনার মেয়ের ক্ষতি, আপনার ক্ষতি। বাবার শরীর রাগে থরথর করে কাঁপছে। বাবা ধমকের গলায় বললেন, তোর যা ইচ্ছে কর কুকুর, আমি বা আমার মেয়ে এসবে ভয় পাই না। তোর এসব কুকর্মের ফল তুই পাবি একদিন। তোকে জনমের শিক্ষা দিয়ে ছাড়বো, দেখিস। আহাদ বলল, আচ্ছা দেখি তাইলে কে কারে শিক্ষা দেয়, বলে ফোন কেটে দিল। এর খানিক পরে আবার ফোন করলো সে বাবাকে। তারপর বলল, আপনার মেয়ের ইজ্জত শেষ করে দিয়েছি, এখন দেখি আপনি আমারে কেমনই শিক্ষা দেন। দেখি আপনার পুলিশ বাপেরা আমার কি ছিঁড়ে আসে। বাবা কথা বলার আর শক্তি পেলেন না। আমরা সিএনজিতে বসেছিলাম। এখানে বসেই বাবার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেল। বাবার হাতে যে ফোন ছিল সেই ফোন নিচে পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, গাড়িটা থামান ভাই, একটু থামান। ড্রাইভার গাড়ি থামালে বোতল থেকে পানি ঢেলে বাবার চোখে মুখে ছিটিয়ে দিলাম। তারপর বাবা কিছুটা ধাতস্থ হলে আমি বাবাকে বললাম, ভিডিও ছড়িয়ে দিয়েছে তাই না বাবা? বাবা কেঁদে ফেললেন হাউমাউ করে। বললেন, শেষ করে দিয়েছে সব মা, ও মানুষ না, ও একটা পশু। আমি বাবার হাতটা শক্ত করে ধরলাম। তারপর বললাম, বাবা, ভিডিওগুলো আমার ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কোনো হাত নেই, আমি কিছুই জানি না এসবের। সুতরাং
আমার এ নিয়ে দুঃখ বা অনুশোচনার কিছুই নেই, লজ্জারও কিছুই নেই। কে কি বলবে বা কে কি ভাববে তাতে আমার কিছুই যায় আসে না। তুমি চিন্তিত হইও না বাবা। তুমিই তো বলেছ আহাদ যত বড় অপরাধ করবে তার শাস্তি তত বেশি হবে। আহাদ খারাপ মানুষ, আল্লাহ হয়তো তার বড় অপরাধের মাধ্যমে তাকে বড় একটা শাস্তি দিতে চেয়েছেন, তাই এটা হয়েছে। বাবা, সব খারাপের মধ্যেও ভালো থাকে, এটাতেও ভালো আছে নিশ্চয়ই। বাবা আমার কথা শুনে সাহস পেলেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি কিভাবে হঠাৎ সাহসী হয়ে উঠলাম তাই বুঝতে পারছি না। মনে প্রচন্ড জোর পাচ্ছি, লজ্জা ভয় এসব আমায় কিছুতেই আটকে রাখতে পারছে না। এসব নিয়ে ভাবছিই না, মনে ওরকম ভাবনা আসছেই না। এই আমি একসময় আমার মান সম্মান নিয়ে প্রচন্ড ভয় থাকতাম। কিশোরী বেলায় আমার দূর সম্পর্কের এক চাচা আমার গায়ে হাত দিয়েছিল, খারাপ প্রস্তাব দিয়েছিল আমায়। তখন আমি ভয়ে এবং লজ্জায় কাউকে কিছুই বলিনি। ভেবেছি বললে আমার মান সম্মান যাবে, চুপচাপ সব সহ্য করেছি, ভয়ে দিন কাটিয়েছি, ওনার থেকে লুকিয়ে লুকিয়ে থেকেছি। কিন্তু এখন মনে হচ্ছে তখন ভুল করেছিলাম। নিজের আত্মসম্মান সবচেয়ে বড়। কেউ আমার সঙ্গে অপরাধ করলে এর জবাব আমাকে সঙ্গে সঙ্গেই দিতে হবে। আমার নিজের শক্তিমত্তা তাকে দেখিয়ে দিতে হবে। নারী যে অবলা নয়, নারীর সঙ্গে যে যা ইচ্ছে তাই করা যাবে না, নারীও যে আগুন হতে পারে, পুড়িয়ে ছাই করে দিতে পারে, তা নারী বুঝিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেই। নারী প্রতিবাদ করতে শুরু করলে আর কোনোদিন কোনো পুরুষেরা তাদের উপর কোনো রকম অত্যাচার করতে পারবে না। ভয় ঢুকে যাবে এদের মনে, সাহস হবে না আর অন্যায়ভাবে নারীর সঙ্গে কিছু করার। এই সাহসটা আগে আমার মনে ছিল না, এখন হয়েছে। সাহস থাকলে লজ্জা ভয় কিছুই আর আটকে রাখতে পারে না। এই যে এখন আমায় কোনো ভয় কিংবা লজ্জা আটকে রাখতে পারছে না। আমি পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ নিজেও হয়তো ভিডিও দেখবে, আমার দিকে তাকাবে, মনে মনে হয়তো অনেক কিছুই ভাববে। সে ভাবুক গিয়ে, আমার এতে কিছুই যায় আসে না, কারণ ভিডিও আমি প্রকাশ করিনি। আমি ক্রিমিনাল নই, আমি ভিকটিম। ভিকটিম হওয়া তো অপরাধ নয়। বাবা আমায় নিয়ে সরাসরি থানায় না গিয়ে একজন এসিপির সঙ্গে দেখা করলেন। এই এসিপির নাম ইমতিয়াজ মাহমুদ। বাবা বললেন, ও আমার বন্ধুর ছেলে। ওর বাবা আর আমি একই সাথে আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছি। ইমতিয়াজ ভাইয়া বাবাকে দেখে ভীষণ খুশি হলেন। তার স্ত্রী এখানেই ছিল, তারা আমাদের খুব যত্ন করলেন। এরপর বাবা কথাটা তুলতে চাইলেন, কিন্তু বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বললাম, আমি বলতে চাই সব, আমার নিজের মুখে সব বলবো আমি। ইমতিয়াজ ভাইয়া ভীষণ খুশি হলেন। তিনি মিষ্টি করে হেসে বললেন, গ্রেট, সাহসী মেয়ে, বলো তুলি, আমি শুনছি। আমি এক এক করে সব খুলে বললাম। আহাদের গোপনে বিয়ে করা, লোক দেখানো, জমি দেওয়ার কথা বলে, এরপর ভিডিও এবং ছবি ধারণ করা, ব্ল্যাকমেল করা, এরপর আজ একটু আগেই ভিডিওগুলো আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সবকিছুই বললাম। ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি তুলি। সাধারণত আমাদের দেশের মেয়েরা এরকম সাহসী হয় না। তারা এসব নিতে পারে না, সহ্য করতে পারে না, লজ্জায় ভয় গুটিয়ে যায়, কাউকে কিছুই বলে না, চুপচাপ সুইসাইড করে বসে। কিন্তু তুমি কি চমৎকার মেয়ে তুলি। আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়েই পড়েছে, ওদের অনেকেই সাহসী ছিল, কিন্তু তোমার মতো অতটা আত্মসচেতন নয়। তাদের মধ্যে তোমার মতো এমন ডোন্ট কেয়ার ভাব, এমন সৎ সাহসটা ছিল না। আমি কিচ্ছু বললাম না, কিন্তু আমার ভেতরে প্রবল এক প্রতিশোধ স্পৃহা কাজ করছে। এই যে লজ্জা ভয় ভুলে গিয়ে এভাবে এসব নিয়ে কথা বলছি, তা হয়তো এই প্রতিশোধ স্পৃহা থেকেই। আমি চাইছি আহাদ নামের শয়তানটার সবচেয়ে নির্মম শাস্তি হোক। আমি সেই শাস্তি নিজের চোখে দেখতে চাই। বাবা বললেন, ইমতিয়াজ, তোমার বাবা বেঁচে নেই, আমি তো তোমার বাবার মতোই, তুমি আমার মেয়েটার মান সম্মান বাঁচাও বাবা। ইমতিয়াজ ভাইয়া বাবার একটা হাত চেপে ধরলেন, তারপর বললেন, এসব কি বলছেন আপনি আঙ্কেল? তুলির মান সম্মান নষ্ট হয়নি, ওর সম্মান আমাকে বাঁচাতে হবে না, ওর সম্মান আরো বেড়েছে। ও যে সাহস করেছে, এরকম সাহস আর কটা মেয়ে করতে পারে বলুন? মেয়েরা যদি এভাবে সাহস করতে পারতো, প্রতিবাদ করতে পারতো, তবে দেশে নারী নির্যাতন, ধর্ষণ এসব ঘটনা কমে শূন্যে নেমে আসতো একেবারে। আর আমি একজন পুলিশের কর্মকর্তা, জনগণের টাকায় বেতন হয় আমার। আমি এই কর্তব্য থেকেই তুলির মামলার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব, ক্রিমিনালকে ধরব,
আমরা সেদিন ইমতিয়াজ মাহমুদ ভাইয়ার বাসাতেই থেকে গেলাম। তিনি থাকতে বললেন। মামলাটা সেই দিনই হলো। দুটো মামলা, গোপনে বিয়ে করা এবং আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সংক্রান্ত। সেদিন রাতের মধ্যেই আহাদ গ্রেপ্তার হলো। সে তার খালার বাড়ি পালিয়ে গিয়েছিল। ওখান থেকেই তাকে ধরা হয়েছে। তাকে ধরার পর ইমতিয়াজ ভাইয়া নিজে ইচ্ছে মতো পিটিয়ে নিয়েছে তাকে। তারপর আদালতে সোরপত করেছে। খুব কম সময়ের মধ্যেই আদালত থেকে রায় হলো। অনলাইনে আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে এবং কিছু টাকাও জরিমানা করা হয়। এছাড়া আমায় না জানিয়ে কোনো রকম অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য মুসলিম আইন অনুযায়ী আলাদাভাবে 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং আমার মোহরানার যতটা টাকা ছিল তাও তাকে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হয়েছে এবং এই সুযোগে আমি আমার ডিভোর্সও নিয়ে নিলাম। সবকিছু দিয়ে তার অবস্থা ফতুর। শুনেছি বাজারের জায়গাটাও বিক্রি করতে হয়েছে। তার মায়ের এখন কি হবে? কে দেখবে তার মাকে? আর বিথির কি হবে? আল্লাহ নিশ্চয়ই সবার যা যা প্রাপ্য তা তাদের ঠিক ঠিকভাবেই বুঝিয়ে দেবেন। বাড়ি ফিরে আসার পর খুব শান্তি শান্তি লাগছে। আহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আপলোড করেছিল তা খুব বেশি ছড়িয়ে যেতে পারেনি। ইমতিয়াজ ভাইয়া খুব দ্রুত চেষ্টা করে সব ডিলিট করালেন। এরপর বাবা আমায় বললেন, সত্যের যে বিনাশ নেই দেখলি রে মা। আমি মৃদু হেসে বললাম, আল্লাহ সত্যিই মহান বাবা, তার মতো আর কেউ নেই। তিনি ভালো মানুষদের কখনোই হতাশ করেন না। এর মাস তিনেক পরেই আরও আশ্চর্যজনক ঘটনাটি ঘটল। ইমতিয়াজ ভাইয়া হুট করে একদিন বাবাকে ফোন করলেন। ফোন করে তিনি বললেন তিনি এবং তার বড় ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। বাবা শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বললেন, তোমরা এলে আমি ধন্য হয়ে যাব বাবা। তারা এলেন রাতে, এসে থাকলেন। পরদিন সকালবেলা ইমতিয়াজ ভাইয়া বাবাকে বললেন তার সঙ্গে যে তার বড় ভাই এসেছেন তার নাম আরিফ মাহমুদ। তিনি সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক। তার 3 বছরের একটা মেয়ে আছে। স্ত্রী মারা গিয়েছেন 1 বছর আগে, ক্যান্সার হয়েছিল। ইমতিয়াজ ভাই তার ভাইয়ের বৃত্তান্ত বলে তারপর বাবার কাছে একটা অনুরোধ করলেন। বললেন, আমি আসলে ভাইয়ার জন্য তুলিকে চাইতে এসেছি। আমি চাই আমাদের 2 পরিবারের সম্পর্কটা আরো গাঢ় হোক, আরো সুন্দর হোক। আপনার যদি কোনো অমত না থাকে আর তুলির যদি অপছন্দ না হয় তবেই কেবল এটা হবে। আমি কখনোই জোর করব না আঙ্কেল। বাবা বললেন, তোমাদের পরিবার আমার চেনা, আরে খুব ভালো ছেলে। তার মধ্যে তোমার বাবার ছায়া আছে। সে তার গত হওয়া স্ত্রীকে বাঁচিয়ে তুলতে কত চেষ্টা করেছে তা আমি জানি। আমার এই বিয়েতে কোনো অমত নেই বাবা। আমি জানি তুলির জন্য আরিফ উপযুক্ত ছেলে হবে। আমি তুলির সঙ্গে কথা বলবো। তুলি বুদ্ধিমতী মেয়ে, আমি আশা করি সে অমত করবে না। ইমতিয়াজ ভাইয়ারা চলে যাবার পর বাবা আমার সঙ্গে এই বিষয়ে কথা বললেন। আমি বললাম, তোমার পছন্দ হয়েছে বাবা? বাবা বললেন, হয়েছে। আহাদের অতীত আমি জানতাম না, ওকে শুধু দেখেই পছন্দ করেছিলাম। কিন্তু আরিফকে আমি শৈশব থেকেই চিনি। ও বড় ভালো ছেলে রে মা, ওর সম্পর্কে আমি সব জানি। আমি বললাম, আলহামদুলিল্লাহ বাবা, আমার এতে অমত নেই, আমি রাজি। যে ছেলে আমার সবকিছু জেনে আমায় বিয়ে করতে রাজি হয়েছে সে অবশ্যই বড় মনের মানুষ। তার মন নিশ্চয়ই কুলসিত না। আমি খুশি মনে এটা কবুল করলাম বাবা। এর 15 দিন পর আরিফের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর বুঝতে পারলাম কি ভালো যে আরিফদের পরিবারের মানুষগুলো। আরিফের 3 বছরের মেয়েটির নাম ভুবন। সে একেবারে ফুটফুটে সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে। কদিনেই ও আমার ন্যাওটা হয়ে গিয়েছে। মা ছাড়া আর কিছুই বোঝে না, সব সময় আমার কাছেই থাকবে। মা ছাড়া তার চলে না। মজার বিষয় হলো বাইরের কেউ আমাদের মা মেয়েকে একসঙ্গে দেখলে বলে মায়ের চেহারা পেয়েছে একেবারে অবিকল ফটোকপি। কি অদ্ভুত কাণ্ড! আল্লাহর কি অপার রহস্য! তার লীলা বোঝা বড়ই দায়। মানুষ সাধারণত বলে সৎ মায়েরা সৎ সন্তানকে সহ্য করতে পারে না, 2 চোখে দেখতে পারে না। আমি নিজেও দেখেছি এমন, কিন্তু আমার ক্ষেত্রে তা মোটেও এমন হয়নি। এই মেয়েকে তো কখনোই আমার পরের মেয়ে মনে হয় না। মেয়ে যখন আমায় মা বলে ডাকে, যখন আমায় জড়িয়ে ধরে, তখন আমার কেবল মনে হয় এ তো আমার নিজের মেয়ে, আমার 7 রাজার ধন। এক জীবন পূর্ণ করে একে আমি পেয়েছি আমার নিজের করে। মেয়ে আর আমার মেয়ের বাবাকে নিয়ে আমার জীবন খুব সুন্দর কাটছে। আমাদের ছোট্ট একটা ঘর, ছিমছাম গোছানো। আমাদের ছোট্ট এই ঘর সংসার ভর্তি ভালোবাসা আর ভালোবাসা। আরিফের সঙ্গে আমার বিয়ের 2 বছর কিভাবে কেটে গেল তা টেরই পায়নি। আনন্দের সময়গুলো এইরকমই।
দ্রুত কেটে যেতে থাকে। এর মধ্যে মেয়ে বড় হয়েছে, তার বয়স হয়েছে 5। তাকে কেজিতে ভর্তি করিয়েছি। একদিন মেয়ের স্কুল ছুটির পর স্কুল থেকে তাকে রিক্সা করে নিয়ে আসার সময় হুট করে চোখ গেল রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমার পরিচিত। আরো কাছে গেলে চিনতে পারলাম এটা আহাদের বোন। তাকে দেখে রিক্সা থামিয়ে কাছে গেলাম। আমি দেখে তিনি কেঁদে ফেললেন। বললেন তার মা ঘরে পড়া, তার বাসাতেই থাকে, সারা বছর অসুখ থাকে। আমি ওনার জন্য দুঃখ প্রকাশ করলাম, বললাম আল্লাহ সুস্থ করে দিন। তারপর খুব আগ্রহ নিয়ে আমি তার কাছে বিথির বিষয়ে জানতে চাইলাম। আহাদের বোন তখন বলল, তুমি কি শোনোনি বিথি সম্পর্কে কিছু? আমি বললাম, জি না, আমি কিভাবে জানবো? তিনি বললেন, আহাদ জেলে যাবার পর বিথি তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য কি জানি ওষুধ খেলো। সে চেয়েছিল বাচ্চা নষ্ট করে আবার বিয়ে করবে। আহাদের ছাড়া পাওয়ার জন্য তো আর সে অপেক্ষা করবে না। নতুন বিয়ে করলে বাচ্চা থাকলে ঝামেলা, আগে আরেকটা বিয়ে হয়েছে, এটা পাত্রপক্ষ শুনলে ঝামেলা। তাই সে বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারের পরামর্শ না নিয়েই কার কাছ থেকে যেন ওষুধের নাম জেনে নিজে নিজে ওষুধ খেয়েছে। ওষুধ খাওয়ার পর তার শরীর খারাপ হয়ে গেল, একটানা রক্তক্ষরণ হতে থাকলো। বিষয়টা গোপন রাখতে চেয়েই ঝামেলাটা বাড়ল। রক্তক্ষরণের কথা সে কাউকেই বলেনি, হাসপাতালেও যায়নি। 2 দিন পর যখন তার মা সব জানলো, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়েছে। তার মা এখন বাপের বাড়ি চলে গেছে। আমাদের বাড়ির 2 পরিবারের 2 ভিটা এখন শূন্য পড়ে আছে। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। খানিক সময় আকাশের দিকে তাকিয়ে রইলাম। তারপর মনে মনে বললাম, পৃথিবীতে কেউ কারোর ক্ষতি করে সুখে থাকতে পারে না। একদিন না একদিন আল্লাহ তাকে ঠিকই তার প্রাপ্য বুঝিয়ে দেয়।